আসসালামু আলাইকুম, শুভ সকাল। বিআরবি হসপিটালের স্বাস্থ্য বিষয়ক লাইভ অনুষ্ঠান স্বাস্থ্য কথায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর তাহমিনা করিম অ্যানি। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ব্রেস্ট স্ক্রিনিং। ব্রেস্ট স্ক্রিনিং কী এবং কেন হয় এ বিষয়ে আজকে আমরা কথা বলবো আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে তা কমেন্ট করে জানান। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। দর্শক, আমাদের দেশে মায়েদের বা মেয়েদের মধ্যে একটা ভীতি বা লজ্জা কাজ করে এ বিষয়ে কথা বলতে। তাই ব্রেস্টে কোনো ধরনের সমস্যা দেখা দিলে অনেক সময় দেখা যায় যে চিকিৎসা নেওয়ার বেলায় তা বিলম্বিত হতে থাকে। আর আজকে আমরা ব্রেস্ট স্ক্রিনিং নিয়ে কথা বলবো, কতদিন পর পর ব্রেস্ট স্ক্রিনিং করতে হবে, কারা ব্রেস্ট স্ক্রিনিং করবেন এবং কেন করবেন, এই সব কিছু নিয়ে আজকে আমরা জানবো। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এই বিষয়ে কথা বলতে স্বনামধন্য জেনারেল এবং অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডক্টর এস.কে. ফরিদ আহমেদ স্যার। স্যার উইকম জেনারেল হসপিটাল এবং বাকিংহামশায়ার এনএসএইচ হেলথ ইংল্যান্ডে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন এবং খুব আনন্দের সাথে জানাচ্ছি যে বিআরবি হসপিটালের বেস্ট কেয়ার ইউনিট এবং বেস্ট কেয়ার ইউনিটে হেড এবং চিফ কনসালটেন্ট হিসেবে নিয়মিত এখন রোগী দেখছেন। স্যার আসসালামু আলাইকুম, গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং টু ইউ টু। স্যার অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য আপনার ব্যস্ততম সময়ের মাঝে। স্যার প্রথমেই জানতে চাবো যে ব্রেস্ট স্ক্রিনিং ব্যাপার জিনিসটি আসলে কী? ধন্যবাদ আনি। এটা বেসিকলি একটা এক্সরে, যেটা ব্রেস্টের এক্সরে বা ম্যামোগ্রাম বলা হয়, এর মাধ্যমে একটা সার্টেন এজ গ্রুপ পপুলেশনের, কোনো একটা দেশের যে জনসংখ্যার যে ফিমেল পপুলেশনের সার্টেন এজ, ফর এক্সাম্পল ব্রিটেনে যেটা করা হয় 47 থেকে 74 পর্যন্ত, বিভিন্ন দেশে ভ্যারি করে ডিপেন্ডিং ক্যান্সার ইনসিডেন্সটা কোন দেশ থেকে বেশি হয়। তো এদেরকে অটোমেটিক্যালি, এদের কোনো ব্রেস্টের সিমটম থাকা লাগবে না, ব্রেস্টের কোনো সমস্যা থাকা লাগবে না, সবাইকে ইনভাইট করা হয় যাতে ওই ম্যামোগ্রামের মাধ্যমে যদি কোনো অ্যাবনর্মালিটি বা কোনো সমস্যাটা আমরা খুঁজে পেতে পারি, তখন আরও কিছু টেস্টও করা হয়। সো এই যে ম্যামোগ্রাম স্ক্রিনিং যে পপুলেশন মধ্যে করা হয়, এটা কিন্তু ক্যান্সার প্রিভেন্ট করার জন্য না, এটা হচ্ছে একটা আর্লি ডায়াগনোসিসের জন্য, যেটার সুফল ওই পেশেন্টটা সম্পূর্ণ নিরাময় হয়ে যেতে পারে চিকিৎসার মাধ্যমে, সেই পারপাজে এটা করা হয়। আচ্ছা স্যার, ব্রেস্ট স্ক্রিনিংটা কারা করবেন এবং কতদিন পর পর করবেন ব্রেস্ট স্ক্রিনিংটা? ধন্যবাদ। এটা আসলে দুনিয়ার 26টা দেশে ম্যামোগ্রাফিক স্ক্রিনিং প্রজেক্ট, ন্যাশনাল স্ক্রিনিং প্রজেক্ট চালু আছে। আমাদের দেশে এখন ফাইন্যান্সিয়ালি আমরা এতটা সলভেন্ট হয়ে উঠিনি যে সরকারি পর্যায়ে এটা ডেভেলপ করবে, তবে এটাও সত্যি যে প্রাইভেট সেক্টর 2/3 কেয়ার স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষদের। সুতরাং সরকারি যে উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রাইভেট সেক্টরেও কিন্তু একটা বিশাল রোল রয়েছে এবং সেখানেও তারা স্ক্রিনিং প্রজেক্ট ডেভেলপমেন্টের কাজ করতে পারে, যেটা আমরা আমাদের বিআরবি হসপিটাল ব্রেস্ট ইউনিটে করে যাচ্ছি এবং আমাদের জানা মতে আর অনেকেই এটা কম বেশি চেষ্টা করে যাচ্ছে। তো আমি বলবো আমাদের দেশের প্রেক্ষাপটে যাদের বয়স 35 এবং ঊর্ধ্ব, তাদের অ্যাটলিস্ট প্রতি 2 বছর পর পর ম্যামোগ্রাফিক স্ক্রিনিং করা উচিত, আপ টু এজ 70 ও এরকম একটা এজ পর্যন্ত। তবে ইংল্যান্ড হচ্ছে একমাত্র দেশ যেখানে আমরা 3 বছর পর পর ম্যামোগ্রাফিক স্ক্রিনিং করি, আর অনেকগুলো দেশ আছে ওয়ার্ল্ডের, ওই 26টা দেশের মধ্যে যারা 1 বছর পর পর করছে অথবা 2 বছর পর পর করছে। এটা ডিপেন্ড করে বিভিন্ন রকম ফ্যাক্টরের উপরে। তো বাংলাদেশে যেহেতু আমাদের কোনো ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি নেই, কোনো ডাটাবেজ নেই, আর আমরা আমাদের ব্রেস্ট ইউনিটের সীমিত যে ডাটাবেজ রয়েছে এই 3.5 বছরে, সেই ডাটাবেজের যে তথ্য আমরা কালেক্ট করে দেখতে পেয়েছি যে 35 থেকে 45 এই এজ গ্রুপটায় প্রচুর আমরা ইয়াং এজ ক্যান্সার ডায়াগনোসিস করতে পারছি। তো আমাদের টার্গেট গ্রুপটা যদি এরা থাকে যে এই 35 বছর থেকে তারা যদি 2 বছর পর পর ম্যামোগ্রাম করে, তাহলে কিন্তু আমার মনে হয় খুব আর্লি স্টেজে, প্রারম্ভিক, যেটা হাতে ক্যান্সারটা পাওয়া যাচ্ছে না, আমরা যেটা ডিটেক্ট করতে পারি এবং ছোটোখাটো অপারেশন, ছোটোখাটো চিকিৎসা করতে পারি, এবং এদের ক্ষেত্রে বেশিরভাগই কিন্তু কিমোথেরাপি লাগবে না, তাহলে কিন্তু আমরা এদেরকে সম্পূর্ণ নিরাময় যুক্ত করে তুলতে পারি, তাদের লাইফটাকে আরও স্বাভাবিক জীবনে ফেরত নিয়ে যেতে পারি। সুতরাং এখানে স্ক্রিনিংয়ের একটা বিরাট রোল রয়েছে। থ্যাংক ইউ স্যার। স্যার, ব্রেস্ট স্ক্রিনিংয়ের পজিটিভ ইম্প্যাক্টগুলো যদি একটু বলেন যে করলে কি, আপনি তো কিছু বললেন, আরও যদি কিছু থাকে। ধন্যবাদ। অবশ্যই পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে। একদম সিম্পলি করে যদি বলি যে 25 to 30% মর্টালিটি রিডাকশন, মানে হচ্ছে
ব্রেস্ট স্ক্রিনিংয়ের মাধ্যমে ক্যান্সারটাকে যদি খুব আর্লি ডায়াগনোসিস করা হয়, এটা ইংল্যান্ডে আমরা যেটা দেখতে পেয়েছি প্রমাণিত সত্য বা অন্যান্য দেশে, যে ক্যান্সারের ব্রেস্ট ক্যান্সারের মাধ্যমে যে মৃত্যু ঝুঁকি রয়েছে সেটা সিগনিফিকেন্টলি নিচে নামিয়ে দেওয়া যায়, এবং সেটা অ্যাটলিস্ট 30%, যেটা ইংল্যান্ডে আমরা 87-এর পরে থেকে যে স্ক্রিনিং প্রজেক্ট চালু হয়েছে, ইনফ্যাক্ট জাস্ট ওভার 30+ ইয়ার্স। ইনিশিয়ালি কিন্তু ইংল্যান্ডেও ব্রেস্ট ক্যান্সারের প্রেজেন্টেশন ছিল অ্যাডভান্স স্টেজে, যেটা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি অনেক পেশেন্টই অনেক অ্যাডভান্স স্টেজে আসছে, সেটা কিন্তু ইংল্যান্ডেও ছিল। কিন্তু যখনই স্ক্রিনিং প্রজেক্টটা চালু হলো, এটা গ্র্যাজুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্সারটা অনেক আর্লি স্টেজে পাওয়া যাচ্ছে। ইনফ্যাক্ট 40%+, অলমোস্ট 50% স্ক্রিন ডিটেক্টেড ব্রেস্ট ক্যান্সার আমরা পাচ্ছি এতটুকু, মানে ছোটোখাটো একটা বড়ই বা আমলকির যে ছোটো সাইজ, যেটা 15 মিলিমিটার সাইজ। তাহলে ভেবে নিতে হবে যে বিউটি অফ স্ক্রিনিং, যে এটার বেনিফিট, যে এটাকে আমরা খুব আর্লি স্টেজে ডায়াগনোসিস করতে পারছি, ছোটোখাটো চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ কিউর করে ফেলতে পারছি। সার্ভাইভাল বেনিফিট ওভার 5 to 10 ইয়ার্স, সার্ভাইভাল 95-98%, এটা তার মানে হচ্ছে সম্পূর্ণ সুস্থ করে তোলা যাচ্ছে। এর চেয়ে ভালো বেনিফিট আর কি পেতে পারে? জানতে পারলাম যে ব্রেস্ট স্ক্রিনিং এর পজিটিভ ইমপ্যাক্ট এবং সিগনিফিকেন্স অনেক বেশি। আর স্যার, ব্রেস্ট স্ক্রিনিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দেশে কিছু মিসকনসেপশন আছে, ইনক্লুডিং ডক্টর অ্যান্ড পেশেন্ট। তো আপনি একটু যদি কম্পেয়ার করে বলতে চান যে আপনি ইংল্যান্ডে যেরকম দেখেছেন এবং আমাদের দেশে আপনি যেরকম পাচ্ছেন, মিসকনসেপশনটা মানে ডিফারেন্সটা কেমন? এটা একটা ভালো প্রশ্ন, যেটা আমি এই দেশে তো প্রায় 1994 ইংল্যান্ডে চলে গিয়েছি, তারপর ওখানে কাজ করছি, এবং আমাদের ক্লাসিক ব্রেস্ট সার্জন হিসাবে কাজ করছি অলমোস্ট 21 ইয়ার্স। তো এই সময়টাতে আমি যেটা দেখেছি যে ইংল্যান্ডে মোটামুটি যেটা একটা ন্যাশনাল ম্যামোগ্রাফি স্ক্রিনিং প্রজেক্ট চালু আছে, এই কারণে সেখানে সব কিছু স্ট্রাকচার ডেভেলপ, তো কনফিউশনের সম্ভাবনাটা খুব কম। যেটা স্ক্রিনিং বলতে বোঝায় ম্যামোগ্রাফিক স্ক্রিনিং, সেটার ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এবং ট্রু বেনিফিট যেটা সার্ভাইভালের, যেটা মৃত্যু ঝুঁকি কমিয়ে যাচ্ছে, বেশি দিন বাঁচছে, ছোটোখাটো অবস্থায় ক্যান্সারটা ডায়াগনোসিস করা হচ্ছে, অনেক ক্ষেত্রে হেলথ ইকোনমি, যেটা খরচও অনেক কম খরচে অনেক ছোটোখাটো চিকিৎসার মাধ্যমে বেটার কোয়ালিটির লাইফ আমরা এনশিওর করতে পারছি, পেশেন্টকে সুস্থ করতে পারছি। এটা যেটা ইংল্যান্ডে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে উল্টা। এবং নট অনলি বাংলাদেশ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির অনেকগুলো দেশেই কিন্তু এরকম সিমিলার পিকচার। সেটা হচ্ছে যে ওরা বলতে চায় যে শুধু হাত দিয়ে ব্রেস্টটাকে ফিল করাটাই হচ্ছে স্ক্রিনিং। অ্যান্ড এই ধরনের কনসেপশন কিন্তু আমাদের ঢাকার টপ ক্লিনিশিয়ানদের মধ্যেও আছে, যেটা আমি চাক্ষুষ দেখেছি, এবং সাধারণ মানুষের মধ্যে তো রয়েছে, যে আমার তো ব্রেস্টে কোনো প্রবলেম নাই, আমি কেন যাব? তো এটাই তো কারণ যে প্রবলেম হওয়ার আগেই আমরা এটাকে বের করার চেষ্টা করছি, যাতে এটা খুব ছোটোখাটো ম্যানেজমেন্টের মাধ্যমে এটাকে আমরা সম্পূর্ণ নিরাময় ঠিক করে দিতে পারি। তো এই কনসেপশনের এই যে প্রবলেমটা রয়েছে ক্লিনিশিয়ানদের মধ্যে, অ্যাট দ্য সেম টাইম পাবলিকের মধ্যে যে একটা মিসকনসেপশন রয়েছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের দূর করার প্রয়োজন রয়েছে। যে ব্রেস্ট স্ক্রিনিং বলতে শুধু হাত দিয়ে ব্রেস্টটাকে ফিল করা বোঝায় না। ব্যাপারটা এরকম যে আমি যদি হাত দিয়ে ব্রেস্টটাকে ফিল করতে পারি, দেন ইটস অলরেডি টু লেট, অনেক দেরি হয়ে গেছে। ক্যান্সারটা মেবি বগলে চলে গেছে, অথবা লাংস, লিভার, বোনস, হাড্ডিতে ক্যান্সারটা ছড়িয়েও যেতে পারে। সুতরাং ওই স্টেজে তো ক্যান্সারটাকে নিরাময়যোগ্য না, এবং সেটার খরচও অনেক বেশি, কয়েক গুণ ব্যয়বহুল। এর পাশাপাশি কষ্ট বেশি, লাইফের রিস্ক, যেটা মারা যাওয়ার সম্ভাবনা, যেটা বলছি স্টেজ 4 ক্যান্সার যদি আসে, সেটা সার্ভাইভাল বাংলাদেশের ক্ষেত্রে 20%-এরও কম 5 বছরে। তার মানে 20 জনে 100 জনে 20 জন মারা যাবে 5 বছর ডায়াগনোসিসের মধ্যে। তো এটা তো আমরা চাচ্ছি না। স্যার, একটু যদি শর্টলি বলেন যে আমাদের ব্রেস্ট স্ক্রিনিং এর মধ্যে কি কি পরীক্ষা থাকছে? আইডিয়ালি একটা ব্রেস্ট স্ক্রিনিংয়ের মধ্যে ম্যামোগ্রাফিক স্ক্রিনিং টু বিগিন উইথ, যেটা আইডিয়ালি একটা ডিজিটাল ম্যামোগ্রাম বা টমোসিনথেসিস বা 3D ম্যামোগ্রাম, যেটা বাংলাদেশের সব জায়গায় নেই, আমি মেনে নিচ্ছি, কিন্তু শহরে আছে, এবং সেই সুযোগটা আমাদের নিতে হবে যেখানে আছে। এবং এটা আমি বলবো অ্যাটলিস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি যেটা আগে স্ট্যাটিস্টিক্সটা দিয়েছি যে 35 থেকে 45 বছরের মেয়েদের আমরা আমাদের যে 3 বছরের ডাটা কালেকশন, 3.5 বছরের, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে এই গ্রুপটা হাই রিস্ক, অনেক বেশি ক্যান্সার হচ্ছে। ইনফ্যাক্ট
আমি এরকমও পেয়েছি মেডিকেল স্টুডেন্ট 5th ইয়ারে পড়ছে, ইন্টার্নিং ডক্টর, আমাদের বিআরবি হসপিটালে আমরা ওদেরকে ট্রিটমেন্ট দিচ্ছি বা দিয়েছি। সুতরাং আমাদের সময় এসছে এই গ্রুপটাকে টার্গেট করে, প্লাস হোল পপুলেশন গ্রুপের মধ্যে তাদেরকে যদি আমরা ইনভাইট করি 2 বছর পর পর ম্যামোগ্রাম করবে। ম্যামোগ্রামে যদি কোনো সমস্যা থাকে তখন আমরা আলট্রাসাউন্ড, ব্রেস্ট এবং অ্যাক্সিলার আলট্রাসাউন্ড করবো, এবং যদি বায়োপসি করার মতো বা টিস্যু ডায়াগনোসিস করার কোনো প্রয়োজন হয় তাহলে সেটাও আমরা করবো। এবং এই যে রেজাল্টগুলো যখন খোদা না করে যদি খারাপ কিছু আসে, অবশ্যই পেশেন্টটাকে আমরা কাউন্সেলিং করবো, ফিজিক্যাল এক্সামিনেশন, টিটার হিস্ট্রি নিয়ে তার ট্রিটমেন্ট আমরা করবো। এবং আমি এখানে একটু বলে রাখি, প্রায়শই আমাদের দেশে যে ভুলটা হয় যে ছোট্ট একটা এফএনএসি বা চিকন সুই দিয়ে আমরা টিস্যুটাকে স্যাম্পল করে শুধু বলি এটা ক্যান্সার, এবং এটা যদি সার্জনের কাছে যায় সার্জারি, মাস্টেক্টমি, অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স, আর যদি অনকোলজিস্টের কাছে যান তাহলে কিমোথেরাপি স্টার্ট হয়ে গেল। এই জিনিসগুলো কিন্তু সবাই করছে না, কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে এবং পেরিফেরি অনেকভাবে হচ্ছে। আমরা চাচ্ছি যে স্ক্রিনিংয়ের কনসেপ্টটার মধ্যে এই তথ্যগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিতে, এবং আমাদের ক্লিনিশিয়ান ভাই বোনদের রিমাইন্ডার, সফট জেন্টল রিমাইন্ডার দেওয়ার জন্য যে দয়া করে এফএনএসিটাকে অ্যাভয়েড করে কোর বায়োপসিটাকে আমরা অ্যাপ্লাই করি, যেখানে বেশি টিস্যু স্যাম্পল পাওয়া যাবে উইথ ডেফিনেটিভ টিস্যু ডায়াগনোসিস করে। এর পাশে যদি আমরা ইমিউনোসাইটোকেমিস্ট্রি, যেটা ইআরপি আর হার্টু, এটা যদি আমরা অ্যাভেলেবল করি তাহলে ট্রিটমেন্ট প্ল্যানটা আমরা সঠিকভাবে নিতে পারবো, যে কোন পেশেন্টটা আগে কিমোথেরাপি লাগবে অথবা কোন পেশেন্টটার আগে সার্জারি লাগবে। এই জিনিসগুলো এফএনএসি দিয়ে জীবনে সম্ভব না। সুতরাং ওই স্ক্রিনিং ডিটেক্টেড যে ক্যান্সার অথবা সিমটোমেটিক একটা চাকা নিয়ে আসছে, দুইভাবেই হোক, যেভাবেই হোক একটা ক্যান্সার ডায়াগনোসিস হলো, সেটার ক্ষেত্রে কোর বায়োপসি, ব্রেস্ট এবং অ্যাক্সিলা, এবং অ্যাটলিস্ট অ্যাক্সিলার এফএনএসি করে কনফার্ম করতে হবে ক্যান্সারের বগলে গিয়েছে কি যায়নি। তাদের স্টেজিং ইনভেস্টিগেশনের প্রয়োজন রয়েছে, ইমিউনোসাইটোকেমিস্ট্রির প্রয়োজন রয়েছে, এরপরে ডিসিশন হবে সার্জারি না কিমোথেরাপি ফার্স্ট। সুতরাং আমি সাধারণ বাবুদের এবং আমাদের পাবলিকদেরও জানাতে চাই যে আপনারাও একটু সচেতন হন, যে সিম্পলি এফএনএসি বা চিকন সুয়ের উপর ভিত্তি করে নিজের শরীরের যে একটা অঙ্গকে নষ্ট করে ফেলবেন বা একটা অপচিকিৎসার মধ্যে আপনি পা বাড়বেন, এই ব্যাপারে আপনাদের যেরকম সতর্কতার প্রয়োজন রয়েছে, উই অ্যাজ এ ক্লিনিশিয়ান উই হ্যাভ এ ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি টু আওয়ার পেশেন্টস, যে প্রথমে আমরা যেটা শিখেছি, ফার্স্ট ডু নো হার্ম, হিপোক্রেটিস ওথ, এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন কারো ক্ষতি না করি, ভালো করতে চাই। স্যার, বিআরবি হসপিটালে আমরা ব্রেস্ট স্ক্রিনিং এর ক্ষেত্রে এবং কি কি পরীক্ষা এখানে হচ্ছে, আপনারা কি কি চিকিৎসা দিচ্ছেন, এগুলো যদি একটু শর্টলি বলেন। ধন্যবাদ। এখানে আমাদের মেডিকেল অফিসার রয়েছে, একটা পেশেন্টকে ব্রিফ হিস্ট্রি নেবে, এক্সামিনেশন নেবে, ফ্যাসিলিটি রয়েছে, এরপরে ম্যামোগ্রাম করার ফ্যাসিলিটি রয়েছে। ম্যামোগ্রামের পর সাথে সাথেই ইভেন সেম ডেতে আমরা আলট্রাসাউন্ড যদি প্রয়োজন হয় আমরা আলট্রাসাউন্ড ব্রেস্ট অ্যাক্সিলা করি, এবং আলট্রাসাউন্ড গাইডেড কোর বায়োপসি ব্রেস্ট এবং আলট্রাসাউন্ড গাইডেড কোর বায়োপসি অ্যাক্সিলা ওর এফএনএসি অ্যাক্সিলা, কারণ ওখানে অ্যাক্সিলাতে শুধু আমাদের জানতে হবে ক্যান্সারের কোর্সটা গিয়েছে কি যায়নি, কিন্তু ব্রেস্টের ক্ষেত্রে কিন্তু কোর বায়োপসি ইজ এ মাস্ট। এই সমস্ত ফ্যাসিলিটি রয়েছে এবং এটার রেজাল্টগুলো আমরা এখানে অ্যাভেলেবল আছে। এটা আমরা পেশেন্টকে তখন কাউন্সিলিং করে একেবারে ইংল্যান্ডের আদলে যে মিরর ট্রিটমেন্টটা, যেটা ইংল্যান্ডে একটা পেশেন্ট যে পাবে, সেটা হুবহু ট্রিটমেন্ট আমরা এনশিওর করছি বাংলাদেশে। অ্যান্ড টু বি অনেস্ট, আই হ্যাভ টু সে দিস ইজ অ্যান অপরচুনিটি, যে আমরা এমন কিছু হাইটেক সার্জারি করছি যেটা কোনো এশিয়ার কোনো কান্ট্রিতে দিতে পারছে না, এখনও পারছে না, যেটা আমরা বিআরবি হসপিটালে গত বছর থেকে চালু করেছি। এবং ইনফ্যাক্ট লাস্ট 3.5 ইয়ার্স বাংলাদেশে যে ক্যান্সার চিকিৎসার যে আমূল পরিবর্তন, যে মডার্ন ম্যানেজমেন্ট, সেগুলো কিন্তু আমরা এখানে এস্টাবলিশ করতে পেরেছি থ্রু টেকনোলজি ট্রান্সফার। তো অনেক অপারেটিভ টেকনিকগুলো চলে এসছে, ক্যান্সার ডায়াগনস্টিক্স মডালিটিগুলো আমরা ডেভেলপ করতে পেরেছি, বেটার ওয়ার গাইডেড লোকালাইজেশনগুলো বা রেডিও ফ্রিকোয়েন্সি সিড গাইডেড আমরা যে সার্জারিগুলো করছি, যেটা কোথাও হচ্ছে না, শুধু ইংল্যান্ডে হচ্ছে, আমেরিকা হচ্ছে, কিছু ইউরোপের কিছু দেশে হচ্ছে, এগুলো কিন্তু আমরা অলরেডি এই দেশে করছি এবং এখানে করছি। এবং আমার মনে হয় পেশেন্টরা অনেকে আমাদের কাছে কমপ্লেন করে এই স্ক্রিনিংয়ের সময় যখন আসে, অথবা কোনো সার্জিক্যাল ট্রিটমেন্ট বা কোনো কনসালটেশন আসে, ওরা কমপ্লেন করে আপনারা বিআরবিতে যে এই সুবিধাগুলো দিচ্ছেন আমরা কেন জানতে পারি না। এবং ইনফ্যাক্ট তাদের যেরকম জানার রাইট আছে, এবং এটাও আমি এই সুযোগটা আজকে এই জন্য নিচ্ছি যে আমাদের সাধারণ জনমানুষ যাতে জানতে পারে যে কষ্ট করে পাশের দেশে যাওয়ার তো প্রশ্নই আসে না, ইংল্যান্ডে যাওয়ার প্রয়োজন নেই, কারণ ওখানে না যেয়ে বরঞ্চ এই দেশে এখানে আমরা একই মানের চিকিৎসাটা এনশিওর করতে পারছি এবং খরচও কম পড়ছে, যেহেতু বিদেশ যাওয়া লাগছে না, দেশেই আমরা চিকিৎসা পাচ্ছি।
স্যার আরেকটা কোশ্চেন করবো যে কোভ্যাক্সি আর এফএনএসির মধ্যে আসলে কোর ডিফারেন্সটা কি, আর কোভ্যাক্সি করলে তার ভালো কি আছে? ভালো প্রশ্ন। আজ থেকে 30-40 বছর আগে এফএনএসি ছিল স্ট্যান্ডার্ড, যেরকম আজ থেকে 100 বছর আগে ঠেলাগাড়ি কিন্তু স্ট্যান্ডার্ড একটা ট্রান্সপোর্ট ছিল। কিন্তু এখন যদি আমাদের হাসপাতালে কেউ ঠেলাগাড়ি করে ঢাকা শহরে চলাফেরা করে, খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। তো ব্যাপারটা এরকম, এফএনএসির অবশ্যই রোল রয়েছে, ছিল, থাকবে, কিন্তু ব্রেস্ট ক্যান্সার বা ক্যান্সারের ডায়াগনোসিসের ক্ষেত্রে শুধু ক্যান্সারটাকে কোষটাকে ডায়াগনোসিস করা এনাফ না। এফএনএসি করে কিন্তু ক্যান্সারের কোষগুলোকে দেখা যায় যে এটা ক্যান্সারের একটা সেলের মধ্যে যে কী কী পরিবর্তন রয়েছে, এটা ক্যান্সারাস একটা ডায়াগনোসিস আমরা করলাম। কিন্তু এটা লোকাল ক্যান্সার বা ডিসিআইস নাকি ইনভেসিভ ক্যান্সার, অথবা এটার ইমিউনোসাইটোকেমিস্ট্রি, ক্যান্সারের কোষগুলোর চারিত্রিক গুণাবলী, যেরকম এটা হরমোন সেন্সিটিভ ক্যান্সার কিনা, অথবা এর মধ্যে HER2 প্রোটিনটা আছে কি নাই, যেটা এফএনএসি দিয়ে জীবনেও জানা সম্ভব না। এবং আমার খুব কষ্ট লাগে যখন দেখি ঢাকার অনেক টপ ক্লিনিশিয়ানরাও এই ইমিউনোসাইটোকেমিস্ট্রি ছাড়াই সার্জারি অথবা কেমোথেরাপি প্ল্যান করে ফেলছে। এটা কিন্তু পেশেন্টের সার্ভাইভালের উপর ইম্প্যাক্ট করছে। যেরকম ট্রিপল নেগেটিভ ক্যান্সার, তাকে যদি আমরা নিয়ে জন্য কেমোথেরাপি না দিয়ে ইমিউনোসাইটোকেমিস্ট্রি খবরটা না জেনে আগেই সার্জারি করে দিলাম, পরে দেখা গেলো এটা ট্রিপল নেগেটিভ, অথবা আননেসেসারি এক্সরে ক্লিয়ারেন্স করে দিলাম, তার লিম্ফেডিমা বা আনসোলিন ডেভেলপ করলো, তাহলে আমি যে পেশেন্টটাকে কষ্ট করে স্ক্রিনিংয়ের মাধ্যমে, ম্যামোগ্রাফিক স্ক্রিনের মাধ্যমে ডায়াগনোসিস করলাম, করার পরে সে যদি একটা খুব ওল্ড স্ট্যান্ডার্ড সেকেলে ধরনের ট্রিটমেন্টটা পেয়ে যায়, দ্যাট উইল বি ভেরি গুড। এটা পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ, তার ওভারঅল সার্ভাইভালের উপর বিরাট একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। সেই জন্য আমি বলছি যে শুধু আমরা স্ক্রিনিংয়ের মাধ্যমে যে ম্যামোগ্রাম, আলট্রাসাউন্ড, বায়োপসি করে একটা ডায়াগনোসিস করলাম, দ্যাটস জাস্ট নট গুড এনাফ। দ্য হোল ট্রিটমেন্ট প্যাকেজ যেটা আসবে, যে ম্যানেজমেন্ট প্ল্যানটা একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, যেটা আমাদের এখানে ওয়েল এস্টাবলিশ প্র্যাকটিস আমাদের এই হসপিটালে আমরা করছি, কখনো কখনো ফেস টু ফেস, কখনো কখনো জুমের মিটিংয়ের মাধ্যমে আমরা রেগুলার স্ক্রিনিং প্রোগ্রামগুলো, ডায়াগনোসিসের যে পেশেন্টগুলোকে এমডিটি আমরা করছি, এবং তারপর একটা স্পেসিফিক ট্রিটমেন্ট প্ল্যান ইনিশিয়েট করছি। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, যেটা আমাদের এখানে হচ্ছে। স্যার আরেকটা কোয়েশ্চেন করবো, অফ দ্য টপিক কোয়েশ্চেন, সরি। সেটা হচ্ছে যে আমাদের দেশে দেখা যায় যে মায়েদের মধ্যে যখনই ব্রেস্টের কোনো লাম্প বা কোনো একটা চাপা ধরা পড়ে, তারা খুব ভয় পেয়ে যান, ওই ভয় ডাক্তারদের কাছে যেতে চান না যে আমার তো অপারেশন করে ব্রেস্ট পুরোটা ফেলে দিবে। এটা থেকে মানে আমাদের এখানে তো অনেক অ্যাডভান্স সার্জারি হচ্ছে, আপনি করছেন যে ব্রেস্টকে ইনট্যাক্ট রেখে শুধু টিউমারটাকে রিমুভ করা আলাদা করে, এটা যদি একটু শর্টলি বলেন যে এটা কীভাবে আমাদের এখানে হচ্ছে, আর ভয় পাওয়ার কোনো কারণ আছে কিনা? ধন্যবাদ। আসলে এটা আমাদের একটা সামাজিক একটা সমস্যা, যেটা মেয়েরা যে কোনো কারণে, ব্যক্তিগত কারণে, লজ্জার কারণে ব্রেস্টে কোনো সমস্যা হলে সহসা এটাকে ডাক্তারের কাছে যায় না, আর গেলেও যাবে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে বা ছোটোখাটো বৈদ্য, যারা এরকম কোনো মেডিকেল কোয়ালিফিকেশন নেই, অথবা নন ব্রেস্ট স্পেশালিস্ট, যাদের ব্রেস্টের ব্যাপারে অভিজ্ঞতা তেমন নেই, তাদের কাছে যাচ্ছেন। কিন্তু আমি বলবো ব্রেস্টের কোনো সমস্যা হলে না লুকিয়ে রেখে, যদি আপনারা সরাসরি লজ্জাটাকে বাদ দিয়ে আপনার জীবনটাকে রক্ষার প্রয়োজনে, আপনার যদি কোনো ব্রেস্ট সার্জন অথবা ব্রেস্ট সার্জন যদি নাও থেকে থাকে, অ্যাটলিস্ট একজন জেনারেল সার্জন যার ব্রেস্ট ডিজিজের উপর স্পেশালিস্ট ইন্টারেস্ট রয়েছে, তার কাছে যদি আপনারা যান, তাহলে কিন্তু আপনার জীবনটাকে আপনার রক্ষা করার জন্য একটা বিরাট একটা সুযোগ আপনি নিচ্ছেন। তো সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা সামাজিক যত ভয় ভীতি বা পারিপার্শ্বিক কারণে সামাজিক যে সোশ্যাল ট্যাবু যেগুলো, এগুলোকে বাইপাস করে আমাদের জীবনের স্বার্থে যদি আমরা শুরুতেই চিকিৎসকের শরণাপন্ন হই, অ্যাপ্রোপ্রিয়েট এক্সপার্ট যারা, স্পেশালি যারা, তাদের কাছে যাই, তাহলে কিন্তু আমরা মনে করি যে ক্যান্সারের চিকিৎসাটা আমরা খুব সহজে করতে পারবো এবং ওনাদেরকে নিরাময় করে দিতে পারবো। স্যার আরেকটা জিনিস জানতে চাবো যে যারা প্রেগনেন্ট মাদার বা ব্রেস্ট ফিডিং করছেন, তারা কি কোনো কারণে কি মানে যদি করতে চান আর কি ব্রেস্ট স্ক্রিনিং, তাহলে করতে পারবেন কিনা, কোনো বাধা আছে কিনা? জেনারেল কনসেপ্ট যেটা ব্রেস্ট স্ক্রিনিংয়ের, যেটা ন্যাশনাল ম্যামোগ্রাফিক স্ক্রিনিং প্রজেক্ট, সেখানে প্রেগনেন্ট পেশেন্টদের আমরা ওয়েট করাই আফটার প্রেগনেন্সি আর ব্রেস্ট ফিডিংয়ের কন্ডিশনের পরে, অ্যাটলিস্ট 4 to 6 months পরে আমাদেরকে ইনভাইট করি। কিন্তু রিয়েলিটি হচ্ছে আমরা এটাও জানি যে প্রেগনেন্সি অবস্থায় কিন্তু ক্যান্সার ডেভেলপ করতে পারে, এবং ইউজুয়ালি এরা খুব অ্যাগ্রেসিভ টাইপের ক্যান্সার হয়। সুতরাং ব্রেস্টের প্রেগনেন্সি থাকা অবস্থাতে অথবা ব্রেস্ট ফিডিং করার অবস্থাতে ব্রেস্টে যদি কোনো আনইউজুয়াল চাকা বা লাম্প এগুলো বের হয়,
বা ব্রেস্টের সাইজ শেপের পরিবর্তন হয়, অথবা ব্রেস্টটা খুব লাল হয়ে গেছে এবং কমলার যে চামড়া বা স্কিনটা ওরকম একটা অ্যাপিয়ারেন্স হয়েছে, যেটাকে আমরা মেডিকেল টার্মিনোলজি অরেঞ্জ বলি, তাহলে কিন্তু অনতিবিলম্বে অ্যাজ এন আর্জেন্ট বেসিস একজন ব্রেস্ট সার্জন, এক্সপার্ট ব্রেস্ট সার্জনের শরণাপন্ন হওয়া দরকার। কারণ তাদের ক্ষেত্রেও ক্যান্সার হতে পারে। তখন আমরা ম্যামোগ্রাম না করে টু বিগিন উইথ আমরা একটা আলট্রাসাউন্ড করি, এবং যদিও মেল ফিস্টুলা ডেভেলপের রিস্ক রয়েছে, তারপরও ডিপেন্ডিং অন আলট্রাসাউন্ড কতটা রিস্কি ফাইন্ডিংস বলছে, তখন আমরা বেসিক্যালি কাউন্সেলিং করে আমরা একটা কোর বাপসের ব্যবস্থা করি। আর যদি দেখি অতটা খারাপ কোনো লিশন দেখা যাচ্ছে না, তখন আসলে ব্রেস্ট ফিডিং অবস্থায় আমরা কোর বাপসিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। কারণ কোর বাপসি করলে ওই ফুটা দিয়ে মিল্ক লিক করার সম্ভাবনা রয়েছে, যেটা খুব সহসা ভালো হয় না, কিন্তু এটা একটা মাইনর প্রবলেম। এই জন্য আমি আবারও বলবো, যদি ব্রেস্ট ফিডিং অবস্থায় কোনো ধরনের লাম্প বা কিছু পাওয়া যায়, অবশ্যই স্ক্রিনিং করা যায়, যেটা ম্যামোগ্রাফি হবে না, সেটা আলট্রাসাউন্ড করে পরবর্তীতে বায়োপসি করা যদি ক্যান্সার মনে হয়, কিন্তু বায়োপসি করতে হবে। ইভেন কোনো পেশেন্টকে ব্রেস্ট ফিডিং সাথে সাথে স্টপ করিয়ে দেই, কখনো কোনো ফার্মাকোলজিক্যাল সাপোর্ট মেডিসিন দিয়ে ব্রেস্ট ফিডিং স্টপ করাই, এবং পরবর্তীতে আমরা সার্জারিটা দ্রুত করে ফেলি। সুতরাং এই জিনিসগুলো আমরা ফ্লেক্সিবল থাকবো ইন্ডিভিজুয়াল পেশেন্ট বেসিস, তাদের আমরা কী ফাইন্ডিংস পাই, তবে এটা সম্ভব। স্যার আরেকটা কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে যে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে ব্রেস্ট ক্যান্সারের, যে মায়ের হয়েছিল বা বোনের হয়েছিল, তো তারা কি 35 বছরের আগে যদি স্ক্রিনিং কি স্টার্ট করা উচিত নাকি? খুব ভালো প্রশ্ন। আমি যেটা বাংলাদেশে আমার 3.5 বছরের যে আমার যে এক্সপিরিয়েন্স, আমাদের ব্রেস্ট ইউনিটে আমরা যেটা দেখতে পেয়েছি, যে বেশ কিছু ইয়াং পেশেন্টদের ফ্যামিলিতে অনেক ধরনের ক্যান্সার, ব্রেস্ট, তারপরে ওভারিয়ান ক্যান্সার এবং অন্যান্য বোন ক্যান্সার, ব্লাড ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার রয়েছে ফ্যামিলি হিস্ট্রিতে। তাদের ক্ষেত্রে একটা রিস্ক রয়েছে যে ব্রেস্ট ক্যান্সার জেনেটিক মিউটেশন রিলেটেড। কারণ রিয়েলিটি হচ্ছে যে টোটাল ব্রেস্ট ক্যান্সারের 5 to 7%, মেবি আপ টু 10% জেনেটিক মিউটেশন, মানে ব্লাডের মধ্যে যে একটা পুলিশ অফিসার আছে, যেটাকে আমরা বলি যে BRCA1 BRCA2 যে জিনগুলো, এরা তো বডির ওই কোষগুলোর মধ্যে যে ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে মেনটেন করছে, ওরা যদি ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়, যেমন মিউটেশন বলি, তখন কিন্তু ওই ক্যান্সার বেড়ে যাওয়ার সম্ভাবনা 80 to 100% বেড়ে যাচ্ছে। এখন পপুলেশন রিস্ক হচ্ছে 12% to 15% অ্যাপ্রক্সিমেটলি, মানে প্রতি 8 জনের 1 জন বা 10 জনের 1 জনের ব্রেস্ট ক্যান্সার লাইফ টাইম রিস্ক ডেভেলপ করার। কিন্তু যাদের ওই স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, মিনিং তারা যদি টেস্ট করে আমরা কনফার্ম করি, যেটা আমরা এই দেশে অ্যাভেলেবল, আমরা করছি রেগুলারলি, যদি জেনেটিক মিউটেশন পাওয়া যায়, তাহলে কিন্তু তার ক্যান্সার হওয়ার ঝুঁকিটা অনেক অনেক গুণ বেশি। সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্টের অপশন রয়েছে। তবে সার্জিক্যালি, যেটা রিস্ক রিডাকশন সার্জারির বাইরে, কোনো পেশেন্ট যদি চায় না আমি ফ্যামিলি কমপ্লিট না, আমি বিয়ে শাদী করবো, বাচ্চা কাচ্চা হবে, ব্রেস্ট ফিডিং করাবো, তারপরে মেবি আই উইল কনসিডার ব্রেস্ট রিস্ক রিডিউসিং সার্জারি, মেবি ওভারওয়েটও ফেলে দিতে হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম স্ক্রিনিং প্রজেক্ট চালু আছে। তাদের ক্ষেত্রে MRI এবং ম্যামোগ্রাম দুটোই করতে হবে এভরি ইয়ার, যদি তারা রিস্ক রিডিউসিং সার্জারি না করতে চায়। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে এদের ক্ষেত্রে কিন্তু আমরা আর্লি স্ক্রিনিং করি, এবং কারো কারো ক্ষেত্রে 25-30 বছর এরকম সময় কিন্তু করতে হয়, ডিপেন্ড করে কী ধরনের জেনেটিক মিউটেশন রয়েছে। এবং বাংলাদেশে কিন্তু এই জেনেটিক টেস্টগুলো অ্যাভেলেবল, আমরা এগুলো বেশ কিছু পেশেন্টকে করেছি, এবং আমাদের দেশে একটা রিসার্চের একটা অপরচুনিটি রয়েছে, কেন আমরা ইয়াং পেশেন্টদের অ্যাগ্রেসিভ টাইপের ব্রেস্ট ক্যান্সার পাচ্ছি, এটাকে গবেষণা করার একটা সুযোগ রয়েছে। স্যার ব্রেস্ট ক্যান্সারের যদি এগুলো বলেন যে কোথায় কোথায় আসলে প্রথমে ছড়ায় কোন অঙ্গটাতে ব্রেস্ট ক্যান্সারটা, এবং কত সময় লাগে? আসলে ব্রেস্টের যে অ্যানাটমিটা চিন্তা করলে, ব্রেস্টের যে টিউবগুলো রয়েছে বা ডাক্ট ব্রেস্টের নিপলের পিছনে 15-20টা টিউব ওপেন করে, এগুলোর একটা টিউবের লাইনিংয়ের ভিতরে যে যে কোষগুলো রয়েছে, সেটা হঠাৎ করে গ্রো করা শুরু করলো আনকন্ট্রোল, সেটাকে আমরা ধরে নিলাম ডিসিআইস, ইন সিটু ক্যান্সার, মানে ক্যান্সারটা ওই ডাক্টের ভিতরে রয়ে গেছে। এবং এটা কিন্তু কোয়াইট ওয়াইড স্প্রেড হতে পারে, কিন্তু এটা স্টিল বগলে যায় না। তো এটাকে আমরা বলি ডাক্টাল কার্সিনোমা ইন সিটু। এটা যদি আনট্রিটেড হয়, তাহলে 3 থেকে 5 বছর বা কারো ক্ষেত্রে একটু বেশি, এটা ক্যান্সারটা ওই ডাক থেকে বের হয়ে ব্রেস্টের চলে গেল, সেখান থেকে লিম্ফেটিক চ্যানেল দিয়ে বগলে চলে যেতে পারে। দ্যাট মানে হচ্ছে ইনসিটু ক্যান্সার থেকে ইনভেসিভ ক্যান্সারে রূপান্তরিত হয়ে গেল। এখান থেকে এটা ছড়িয়ে যেতে পারে। এটা যেতে পারে কোথায়? লাংসে যেতে পারে, লাং মেটাস্টেসিস, লিভারে যেতে পারে, বোনসে যেতে পারে,
শরীরের অন্যান্য কিছু অর্গানে ছড়িয়ে যেতে পারে এবং এটা স্কিনেও চলে আসতে পারে। স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান, সেখানে একটা স্কিন নোডুল হিসেবে অলসো আর একটু প্রেজেন্ট। তবে কমনলি যেটা বলেছি, যেটা লাংস, লিভার, বোনস, এগুলোকে আমরা টিপিক্যালি দেখি। কারো যদি আনইউজুয়াল হেডেক হয়, ক্যান্সারের পেশেন্ট, এটা ব্রেইন মেটাস্টেসিসের ব্যাপারটা খেয়াল রাখতে হবে, স্পেশালি সার্টেন টিউমার বায়োলজি, যেটা ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, এগুলোর ক্ষেত্রে আমাদেরকে খুব বেশি সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ সমস্ত চিকিৎসার পরেও এরা প্রথম 2 থেকে 5 বছরের মধ্যে এদের ক্যান্সার ফিরত আসার ঝুঁকিটা অনেক গুণ বেশি। সুতরাং ইন্ডিভিজুয়ালি আমাদের পেশেন্টগুলোকে জাজ করতে হবে যে কাদের ঝুঁকিটা কত বেশি আছে এবং কোন অর্গানগুলো অ্যাফেক্ট করতে পারে। দ্যাট ডাজন্ট মিন দ্যাট হয়তো তাদের লাইফ শেষ হয়ে গেছে, এগুলোর চিকিৎসা আছে। তবে ইটস এ মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ। অনেক ক্ষেত্রে আমরা সম্পূর্ণ কিওর যদি নাও করতে পারি, কিন্তু বিভিন্ন চিকিৎসার মাধ্যমে সার্ভাইভালটাকে আমরা অনেক বছর প্রভাব করতে পারি, যেগুলো এখন বাংলাদেশেও সেই সমস্ত চিকিৎসকের একাতে করবে। স্যার স্যার কিছু প্রশ্ন এসেছে, দর্শকরা বলছেন। ইমদাদুল ইসলাম জানতে চেয়েছেন, শুভকামনা ডক্টর ফরিদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং তার আধুনিক চিকিৎসা পদ্ধতি নিঃসন্দেহে আমাদের দেশের জন্য অনেক গুরুত্ব বহন করে। ধন্যবাদ ইমদাদুল ইমদাদুল ইসলাম আপনার কমেন্টের জন্য। ডেফিনেটলি এটা আমাদের জন্য এনকারেজিং। কোনো প্রশ্ন ছিল নাকি কমেন্ট ছিল? কমেন্ট ছিল এটা। ইমদাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রফিকুল ইসলাম জানতে চেয়েছেন, ব্রেস্টের ক্যান্সার চিকিৎসা সার্জারি ছাড়া কোনো বিকল্প পদ্ধতি আছে কিনা? অবশ্যই আছে। আমি একটা এক্সাম্পল দিই। ইংল্যান্ডে আমার প্রায় কয়েকশো পেশেন্ট পুল আছে যারা অ্যানেস্থেটিক হ্যাজার্ড রয়েছে, অনেকগুলো অসুখ বিসুখের কারণে, এক্সট্রিম এজ, অনেক বেশি বয়স্ক, তাদেরকে ধরা হয় যে অ্যানেস্থেশিয়া দিয়ে সার্জারি করার অনেক ঝুঁকি রয়েছে। তাদেরকে যদি আমরা ইউজুয়াল ম্যামোগ্রাম কোলবাপসি করে যদি দেখি এটা হরমোন সেন্সিটিভ ক্যান্সার, সিম্পলি একটা ট্যাবলেট হরমোন ব্লকিং মেডিসিন, ফর এক্সাম্পল অ্যারোমেটিক ইনহিবিটরস, লেট্রোজল দিয়ে আমি ওখানে অনেক পেশেন্টের অনেক বড় বড় ক্যান্সার একদম ছোটো মানে নাই হয়ে গেছে, এবং এদেরকে ইনডিফিনিট পিরিয়ড অফ লাইফ সারা জীবন খেতে থাকবে একটা ট্যাবলেট ডেইলি। সুতরাং এটাকে বলা হয় প্রাইমারি লুকাইন থেরাপি। সুতরাং সার্জারি করে যে সবাইকে করতে হবে তাও কিন্তু না। আর সব টিউমারের ধরনও তো একরকম, কিন্তু যারা ফিট অ্যান্ড ওয়েল, যাদের স্বাস্থ্য ভালো আছে, তাদের অবশ্যই সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোথেরাপি এবং আদার থেরাপিজের মাধ্যমে যার যেটা ইন্ডিভিজুয়ালি লাগবে সেগুলোকে নিতে হবে। দর্শক, আমরা শেষের দিকে চলে এসেছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে তা কমেন্ট করেন খুব কম সময়ের মধ্যেই। স্যার, শেষের দিকে যেহেতু চলে এসেছি, আমরা একটু জানতে চাই যে আমাদের দেশের এখন যা অবস্থা ব্রেস্ট ক্যান্সার নিয়ে বলেন বা ব্রেস্টের যে কোনো ডিজিজ নিয়ে, আমরা এ থেকে পরিত্রাণ পেতে কী করতে পারি, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন স্যার। ধন্যবাদ। আমাদের একটা জিনিস বুঝতে হবে যে যে কোনো কারণে, আরবানাইজেশন, শহুরেপনা, আমাদের ডেভেলপমেন্টের কারণে, আমাদের লাইফস্টাইলের কারণে অনেকে আমরা দেরি করে বাচ্চা নিচ্ছি, জন্মদিন ধরে বড়ি খাচ্ছি, অনেক বছর ধরে এক্সারসাইজ করছি না, অনেকেই স্মোকিং, ড্রিঙ্কিং এগুলোর হ্যাবিটে রয়েছে, এবং এই সমস্ত নানা কারণে ক্যান্সারের ইনসিডেন্সটা কিন্তু একটু একটু করে বেড়েই যাচ্ছে। কিন্তু আমরা যদিও ক্যান্সারের কারণটা জানি না, বাট দিজ আর অল রিস্ক ফ্যাক্টরস, এবং এগুলোর কারণে আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি অন্যান্য বিশ্বের মতো এখানেও কিন্তু ক্যান্সারের হারটা অনেক বেড়ে যাচ্ছে, স্পেশালি ইয়াং এজ ক্যান্সারগুলো বেড়ে যাচ্ছে। এবং এই জিনিসগুলি যদি আমরা স্ক্রিনিংয়ের মাধ্যমে বা ম্যামোগ্রাফিক স্ক্রিনের মাধ্যমে আপনারা যদি একটু নিজেদের যত্ন নেন, শরীরে যদি কোনো সমস্যা, চাকা বা ব্রেস্টের কোনো সাইজ শেপের পরিবর্তন হয়, অবশ্যই আমাদের কাছে আসবেন, স্মরণাপন্ন হবেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটাকে ম্যানেজ করার, এবং এটা গেল স্ক্রিনিংয়ের ব্যাপারটার ব্যাপারে সচেতনতা। তাছাড়া মাসে একবার যদি আপনারা নিজেরাও গোসল করার সময় হাতে একটু চেক করে দেখেন কোনো ধরনের অ্যাবনরমালিটি কিছু যদি থাকে, তাহলে সেটাকে অগ্রাহ্য না করে সাথে সাথে ডক্টরের কাছে এসে যদি এটাকে একটু পরীক্ষা নিরীক্ষা করেন, যেটাকে আমরা বলি সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, সেই জিনিসটা যে ছোটোখাটো চিকিৎসার মাধ্যমে তো আপনারা ভালো যেতে পারবেন। সুতরাং আমাদের মনে হয় প্রত্যেকেরই একটু সচেতন হওয়ার সময় এসছে, নিজেদেরকে লুক আফটার করার সময় এসছে, এবং যদি কোনো সমস্যা থাকে এটাকে না পেলে স্ট্রেইট অ্যাওয়ে যদি ডক্টরের কাছে আমাদের কাছে আসেন, আমরা আপনাদের পাশেই রয়েছি। যে কোনো সমস্যার জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। কষ্ট করে আপনাদের ইংল্যান্ডে যাওয়া দরকার নেই, আশেপাশের দেশে যাওয়ার তো প্রশ্নই আসে না। সেই দেশের চিকিৎসাটা আমরা এখানে ডাইরেক্টলি আইডেন্টিক্যাল ট্রিটমেন্ট আপনাদের দিতে পারছি অত্যন্ত কম খরচে, তুলনামূলকভাবে। এবং সেই জন্য আমরা বলছি যে আমাদের উপর আস্থা রাখুন, এবং আমরা চাচ্ছি আমাদের মতো অন্যান্য ইউনিট যেন এইভাবে ডেভেলপ করে দেশের সর্বত্র এক উন্নত মানের চিকিৎসা সেবাটা আমরা দিতে পারি, সেটা আমাদের স্বপ্ন।
দর্শক, আপনারা যদি স্যারের সাথে দেখা করতে চান বা সিরিয়াল নিতে চান তাহলে আপনারা ফোন করতে পারেন, কল করতে পারেন 10647 এই নাম্বারে। আর স্যার অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর এত সুন্দর করে সব বলার জন্য। দর্শক, পরবর্তীতে আবারও দেখা হবে, ফিরে আসবো অন্য কোনো কনসালটেন্টকে নিয়ে অন্য কোনো বিষয়ে আলোচনা করতে। ততদিন আমাদের সঙ্গেই থাকুন, বিআরবি হসপিটালের ফেসবুক পেজে চোখ রাখুন। ধন্যবাদ।